যে আমরা ইনকাম তো সবাই করি, ইনকামের কটা পার্ট হয় সেটা কি আমরা জানি? ইনকামের দুটো পার্ট হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে সেভিংস। এবার কাকু আমাকে বলেছিল তোর এই দুটোর মধ্যে কোনটা সব থেকে বেশি হয়। আমি বললাম অবভিয়াসলি এক্সপেন্ডিচারটাই বেশি হয়, কারণ আমরা যা ইনকাম করি তার 80%ই আমাদের এক্সপেন্ডিচার হয়ে যায়। সেভিংসটা কিন্তু আমাদের সেইভাবে হয় না, বা হলেও আমরা 10% মতো কিন্তু বা 20% মতো কিন্তু আমরা সেটা উপভোগ করি। কাকু ফার্স্ট কোশ্চেন এটা করলো। সেকেন্ড কোশ্চেন আমাকে করলো যে সেকেন্ড কোশ্চেন হচ্ছে তুই একটা জার্নি করছিস, ফ্যামিলিকে নিয়ে জার্নি করতে যাবি, জার্নিটা 100 কিলোমিটার। তা কাকু আমাকে বললো আমি তোকে একই ব্র্যান্ডের একই কোম্পানির একই সেম গাড়ি তোকে দুটো গাড়ি দেবো। একটা তফাৎটা হচ্ছে এটাই, একটা গাড়ির মধ্যে আছে 4টে হুইল, আরেকটা গাড়ির মধ্যে আছে 4টে হুইল প্লাস আরেকটা এক্সট্রা হুইল মানে স্টেপনি। তার মানে কি কাকু এবার বললো তুই যাচ্ছিস 100-150 কিলোমিটার তোর একটা গাড়ির মধ্যে যাবি, তো এর মধ্যে কোনটা চুজ করবি? আমি বললাম অবভিয়াসলি যেটার মধ্যে একটা এক্সট্রা স্টেপনি আছে সেটাই আমি চুজ করব। কেন? এবার কাকু বললো কেন চুজ করবি? আমি বলছি গাড়ির ব্যাপার, রাস্তার মধ্যে খারাপ হয়ে যেতেই পারে, টায়ার পাঞ্চার হয়ে যেতেই পারে, তখন তো আর রাস্তায় বসে তাহলে কপাল চাপানো ছাড়া আমাদের কাছে কোনো উপায় থাকবে না। তা কাকু বললো এটাই আমাকে, তখন কাকু বললো যে তুই একটা ফ্যামিলিকে নিয়ে জাস্ট একটা রোড জার্নি করছিস, তার জন্যই তোর কিন্তু একটা এক্সট্রা স্টেপনি দরকার। তুই যে লাইফে তোর যে পুরো জার্নিটা বাকি আছে এর মধ্যে কি তোর এক্সট্রা একটা হুইলের দরকার নেই, একটা এক্সট্রা স্টেপনি দরকার নেই? আমি বললাম হ্যাঁ একদম দরকার আছে। এটা ছিল কাকুর সেকেন্ড কোশ্চেন। কাকুর থার্ড কোশ্চেন হচ্ছে কাকু আমাকে বললো তুই যখন বড় হবি একটা কিছু কাজ, কাজ তো আমরা করবো, ইনকাম করব, কনভেনশনাল বিজনেস বা এমনি কোনো চাকরি কারোর অধীনে কাজ করব আমরা। তখন বললো তুই যেই ইনকামটা করছিস সেটা তো থাকলোই, তার পাশাপাশি যদি তুই আরেকটা ইনকাম সোর্স পাস, মানে আরেকটা ইনকাম সোর্স থেকে তুই 50,000 ইনকাম করতে পারিস, তার মানে এক বছরে 12 মাস, 12 মাস ইন্টু 50,000 মানে হচ্ছে 6 লাখ। তার মানে 6 লাখটাকে নিয়ে তুই কি করবি? এই 6 লাখ রুপিসটাকে নিয়ে 6 লাখ রুপিসটাকে নিয়ে কি করবি? তুই কি পুরোপুরি সেভিংস করবি, নাকি তোর কিছু ড্রিম আছে সেগুলো ফুলফিল করবি, নাকি তোর কোনো নিড আছে? আমি বললাম আমার কিছু তো নিড আছে, কিছু ড্রিমও আছে, সেগুলো আমাকে ফুলফিল করতে হবে সেগুলো দিয়ে, বা আমি আর বাকি যেটা থাকবে সেটা আমি সেভিংস করব। তা কাকু বললো একদম ঠিক বলছিস, তার মানে তুই যে ড্রিমগুলো তোর আছে সেগুলো তুই কিন্তু ফুলফিল করতে পারছিস না বা পারবি না, বা তুই যে লাইফস্টাইলটা লিড করতে চাইছিলি সেটাও কিন্তু লাইফস্টাইলটা তুই কিন্তু এখানে লিড করতে পারবি না, তার মানে তুই কম্প্রোমাইজ করছিস। কাকু আমাকে নাম্বার 4 আরেকটা পয়েন্ট আমাকে জিজ্ঞাসা করলো, তুই যখন ধরে নিলাম তুই একটা ইনকাম করছিস, বড় হয়ে গেছিস, অন্য একটা কোম্পানিতে কনভেনশনাল বিজনেস এসবগুলোতে ইনকাম কর্মযোগে ঢুকেছি, তা সেখান থেকে যদি আমাকে আমার বস আমার উপর ইমপ্রেস হয়ে খুশি হয়ে আমাকে বলে যে আমি তোকে একটা ব্ল্যাঙ্ক চেক দিলাম, একটা ব্ল্যাঙ্ক চেক দিলাম আমরা, যে এবার আমি তোর উপর ইমপ্রেস হয়েছি, তোমাকে আমি একটা ব্ল্যাঙ্ক চেক দিলাম, তুমি ওর মধ্যে যে যত অ্যামাউন্ট চাও আমি তোমাকে সেটা পে করব। এবার কাকু এবার আমাকে কোশ্চেন করলো তুই কত অ্যামাউন্টটা লিখবি, যেটা তুই পার মান্থ যেই স্যালারিটা পাস সেটাই কি দেখবি, নাকি তোর যেটা দরকার মানে কতটা দিবি, যেটা দিলে তোর এই ড্রিমটা যেটা আমি বললাম যেই ড্রিম বা লাইফস্টাইল আমি ফুলফিল করতে পারবো, লিড করতে পারবো, সেই অ্যামাউন্টটা লিখবো। আমি বললাম অবভিয়াসলি যেটা আমার নিড, যেটা আমার ড্রিম আছে, যে লাইফস্টাইলটা আমি আগে বলেছিলাম সেইটাই কিন্তু আমি ব্ল্যাঙ্ক চেকে লিখবো। তার মানে কাকু বললো এক্স্যাক্টলি, তার মানে তুই যে কাজটা করবি সেটা কিন্তু তোর ইচ্ছার বিরুদ্ধে করছিস, তার মানে ওটা কিন্তু জোর জবরদস্তি তোকে করতে হচ্ছে, তার ফলে কিন্তু তোর লাইফস্টাইল যেটা চাইছিস সেটা ফুলফিল তো কখনোই হবে না, প্লাস তোর ড্রিমগুলো অপূর্ণই থেকে যাবে। নাম্বার 5 আমাকে কাকু আরেকটা কোশ্চেন করলো যে তুই তো আমাদের কি ইনকাম জিরো হতে পারে, আমাদের কি এই ইনকামটা জিরো হতে পারে কখনো? আমি বললাম হ্যাঁ কাকু জিরো হতেই পারে, আমরা দেখে নিলাম এখন এই প্যান্ডামিক সিচুয়েশনে যে আমাদের ইনকামটা কি করে জিরো হতে পারে। আমার ফ্যামিলি, আমার বাবার যে প্রফেশনে আছে সেখান থেকেও আমি একটুখানি সেই ব্যাপারটা বুঝে গেছি যে কিরকম প্যান্ডামিক সিচুয়েশনে জিরো হতে পারে, অবভিয়াসলি হতে পারে। এবার কাকু আর একটা কোশ্চেন করলো যে তোর এক্সপেন্ডিচারটা কি কখনো জিরো হতে পারে? আমি বললাম না কখনোই হতে পারে না এক্সপেন্ডিচারটা জিরো, বরঞ্চ আমি তো এই লকডাউনের মধ্যে দেখলাম আমাদের এক্সপেন্ডিচারটা আরো বেড়ে গেছে, সেটা কিন্তু কারণ আমাদের ইনকাম জিরো কিন্তু আমাদের এক্সপেন্ডিচারটা বেড়ে গেছে। কাকু বললো এক্স্যাক্টলি ইনকামটা এক্সপেন্ডিচারটা কখনো জিরো হতে পারে না। এবার আমরা আমরা একটা মেথডে ইনকাম করি সকলেই, ওয়ার্ল্ডে যে কজন ইনকাম করে প্রফেশনে থাকুক না কেন সেটা তারা কিন্তু একটা মেথডে ইনকামটা করে। সেই মেথডটা কি? সেই মেথডটা হচ্ছে টাইম ইনটু রেট ইকুয়াল টু ইনকাম।
টাইম আমি যে কনভেনশনাল ব্যবসা করি না কেন বা অন্য যদি কারোর অধীনে বা চাকরি যদি আমি করি, তাও কিন্তু তারা যে টাইমটা আমাকে বলে দেবে 10 থেকে 12 ঘন্টা, সেই টাইমের মধ্যে কিন্তু আমাকে কাজটা করতে হবে। প্লাস আমার রেটটা ডিসাইড হবে কিন্তু আমার কোয়ালিফিকেশনের ওপর। কেমন আমাদের কোয়ালিফিকেশনের ওপর রেটটা ডিসাইড হবে? একজন রেলের সুইপার আর একজন রেলে যিনি চাকরি করেন, তাদের দুজনের কিন্তু কোয়ালিফিকেশন যেহেতু আলাদা, তাদের কিন্তু ইনকামটাও কিন্তু আলাদা আলাদা, কিন্তু সেটা কিন্তু সেখানেই সীমাবদ্ধ। তার কিন্তু বেশিও হবে না, তার কিন্তু কমও হবে না। হতে পারে কম, কিন্তু কখনো তার বেশি যাবে না। কিন্তু তার মানে কি, আমাদের টাইমটাও কিন্তু লিমিটেড হলো, রেটটাও আমাদের লিমিটেড হলো, তার মানে কিন্তু আমাদের ইনকামটাও কিন্তু তার মানে লিমিটেডই থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের যেহেতু টাইম লিমিটেড, রেট লিমিটেড, আমাদের ইনকামটা লিমিটেড। এবার আমি আরেকটা অন্য কথা বলার জন্য আমি একজন মহান ব্যক্তির সাহায্য নেব। তিনি হচ্ছে আমাদের রবার্ট টি কিওসাকি। তিনি একজন অর্থনৈতিকবিদ, ইকোনমিক্স। তিনি তার ভাবনা বিবেচনা দিয়ে পিপলকে দুটো কোয়াড্রেন্টে এন্ড 4টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে লেফট কোয়াড্রেন্ট, একটা হচ্ছে রাইট কোয়াড্রেন্ট। এন্ড এই দুটো কোয়াড্রেন্টের মধ্যে 4টে ভাগ করেছে। 4টে ভাগের মধ্যে কারা কারা থাকে? ফার্স্ট হচ্ছে থাকে এমপ্লয়, সেকেন্ড হচ্ছে সেলফ এমপ্লয়, এন্ড রাইট কোয়াড্রেন্টের মধ্যে থাকে হচ্ছে বিগ বিজনেসম্যান এন্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ইনভেস্টর। এরা এর মধ্যে থাকে। তাহলে এবার যারা এই লেফট কোয়াড্রেন্টের মধ্যে থাকে তাদেরকে কিন্তু রবার্ট টি কিওসাকি বলেছে কিন্তু পুয়ার। এই কোয়াড্রেন্টে যারা থাকে তাদেরকে কিন্তু বলেছে রবার্ট টি কিওসাকি পুয়ার। আর 8% এই কোয়াড্রেন্টে যারা থাকে তারা হচ্ছে রিচ ক্যাটাগরির মানুষেরা থাকে। এন্ড এই কোয়াড্রেন্টের মধ্যে কিন্তু আমরা 95% মানুষদেরকে পেয়ে যাই। এন্ড এই কোয়াড্রেন্টের মধ্যে কিন্তু আমরা অনলি 5% মানুষদেরকে পাই। তার মানে আপনারা বুঝেই যাচ্ছেন যেখানে এখানে সংখ্যা কিন্তু বেশি। তার মানে আপনারা একটা আন্দাজ করুন, যদি আমরা এখানে 100টা রসগোল্লা এই কোয়াড্রেন্টে দিই, তাহলে এরা কি করে খাবে? কে এরা কাড়াকুড়ি করে খাবে। এবার যদি আমি সেই 100টা রসগোল্লা এই কোয়াড্রেন্টের মধ্যে দিই, তাহলে তারা কি করে খাবে? রেখে খাবে, দিয়ে দিয়ে খাবে। তার মানে কি, এই কোয়াড্রেন্টের মধ্যে যে কজন থাকে তারা কিন্তু হাইলি এডুকেটেড হয়। এমপ্লয়ের মধ্যে কারা থাকে? এক কথায় বলতে পারি যারা অন্যের অধীনে কাজ করে, তারা হচ্ছে এমপ্লয়। সেলফ এমপ্লয় কারা? সেলফ এমপ্লয় হচ্ছে তারা যাদের ব্যবসা আছে, নিজেদের পার্সোনাল ব্যবসা আছে, বা উকিল, চার্টার অ্যাকাউন্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার। এরা কিন্তু ডক্টর যেহেতু যদি তার নিজের চেম্বার থাকে তাহলে কিন্তু সে সেলফ এমপ্লয়। এবার আপনারা বলতে পারেন যে সেলফ এমপ্লয় বা চাকরি ইঞ্জিনিয়ার যারা করে তারা তো কখনো গরিব হতে পারে না। তাদের তো দেখি 4 চাকায় ঘুরে বেড়ায়, তারা কত বড় বড় বাড়িঘর তো তাদের। এক্স্যাক্টলি কি 5 ইয়ার পর্যন্ত। কারণ আমাদের ছোট বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত আমরা নিজেকে তৈরি করি অন্য কোনো ব্যবসা বা কাজের জন্য, কিন্তু আমরা নিজেকে প্রিপেয়ার করি। অনেকে তার কমও হয় বা অনেকে তার বেশিও হয়, কিন্তু আমি ধরে নিলাম 25 বছর, অ্যাভারেজ ধরে নিলাম 25 বছর পর্যন্ত। অ্যান্ড আমরা কিন্তু 60 বছর পর্যন্ত কিন্তু আমাদের রিটায়ারমেন্টের টাইম থাকে। 60 বা 65 এরকম হবে, কিন্তু আমি ধরে নিলাম 60 পর্যন্ত আমাদের রিটায়ারমেন্টের টাইম। তাহলে কত হচ্ছে? তাহলে কিন্তু 35 ইয়ার। এবার 35 ইয়ারের সাথে আমরা ইনটু করব 300 ডেজ। 300 ডেজ কেন ইনটু করব? কারণ 1 ইয়ারে আমরা জানি 365 ডেজ থাকে। আমরা ধরে নিলাম 65 ডেজ আমাদের পুজোর ছুটি বা এরকম আদার্স যে ইভেন্টগুলো থাকে সেগুলোতে আমরা ধরে দিলাম 65 ডেজ বাদ হয়ে গেল। আমাদের কাছে পড়ে থাকছে তাহলে 300 ডে। অ্যান্ড আমরা পার ডে কত ঘন্টা করে আমরা কাজ করি? অন্যের অধীনে যখন আমরা কাজ করি বা কনভেনশনাল ব্যবসাতে যখন আমরা কাজ করি, তখন আমরা কত ঘন্টা কাজ করি? আমরা তখন কিন্তু 10 থেকে 12 ঘন্টা আমরা কিন্তু কাজ করে থাকি। আমি ধরে নিলাম 10 ঘন্টা আমি কাজ করছি। তাহলে টোটাল কত হলো? তাহলে কিন্তু টোটাল হচ্ছে আমাদের 1,05,000 ঘন্টা। এটা কিন্তু আমাদের সারা জীবন যে আমরা লাইফে ছোটবেলা থেকে বড় হচ্ছি, আমাদের সারাটা সময় হচ্ছে এইটুখানি ইনকাম করার, আর্ন করার টাইম হচ্ছে জাস্ট এইটুখানি। এবার যদি কেউ 5 বছর আগে বা পরে হতে পারে, তখন যদি আমি ধরে নিলাম 5 বছর পরে যদি হয়, তাহলে কিন্তু সেটা 1,20,000 গিয়ে থামবে। এটা কিন্তু ম্যাক্সিমাম। এরপরে কিন্তু হতেও পারে, অনেকে নাও হতে পারে। এবার বলছি যে এদের কি আছে যার ফলে এরা বিগ বিজনেসম্যান বা রিচ কোয়াড্রেন্টের মধ্যে পড়ে। বিগ বিজনেসম্যানের মধ্যে কারা পড়ে? যাদের একটা 5,000 জনের অর্গানাইজেশন আছে এন্ড যাদের ইন্ডিয়াতে 200 কোটি টাকার উপর টার্নওভার আছে, তাদেরকে কিন্তু আমরা বিগ বিজনেসম্যান বলে ধরবো। আর ইনভেস্টর বা ইন্ডাস্ট্রিয়ালরা কারা? এদেরকে আমরা কিন্তু ফটোতে দেখি, ছবিতে দেখি, কখনো খবরের কাগজে, কখনো টিভিতে,
এরকম বা কোনো বইয়ের মধ্যে কিন্তু তাদেরকে আমরা এখানে দেখি। তারা কারা? আমি তাদের মধ্যে গোয়েঙ্কা, আম্বানি, বিড়লা, এর মধ্যে টাটা বিড়লা এরকম কিন্তু অনেকে পড়ে। আমি এখানে আম্বানি দিয়ে উদাহরণটা দিচ্ছি। আম্বানির যেহেতু অনেক ব্যবসা আছে, অনেকগুলো আছে, সে তার মধ্যে থেকে আমি টেলিফোনের রাস্তাটা ধরলাম। সে কি করলো, সে কি করে, সে তার নিচে সিইও কে একটা অ্যাড করে। সিইও কে কি বলে, তুমি আমাকে বছরে আমাকে 10 কোটি টাকা দেবে, আমি তোমাকে পার অ্যানাম দেবো 2 কোটি টাকা। এবার এবার সিও কি করবে, সিও তো কাজটা একা করতে পারবে না নিশ্চয়ই। সিও কি করবে, সিও তার নিচে কিছু ডিপোটি কে অ্যাড করবে, তার নিচে কিছু ইঞ্জিনিয়ার, তার নিচে কিছু সুপারভাইজার বা তার নিচে ওয়ার্কার, এরকম করে কিন্তু একটা 10,000 জনের অর্গানাইজেশন রেডি করে। এবার 10,000 জনের অর্গানাইজেশন যেহেতু রেডি করে, আমি ধরে নিলাম এখানে 10,000 জন। অ্যান্ড আমি প্রথমে বলে দিয়েছিলাম, আমরা যখন অন্যের অধীনে কাজ করি আমরা কিন্তু 10 থেকে 12 ঘন্টা কিন্তু আমাদের কাজ করতেই হয়, এটা কিন্তু আমাদের টাইম লিমিট। তাহলে আমি ধরে নিলাম অ্যাভারেজ আমরা 10 ঘন্টা কাজ করছি, তাহলে কিন্তু এই আম্বানি পার ডে 1 লাখ ঘন্টা আর্ন করে। যে আমরা যেখানে করছিলাম 1,05,000 ঘন্টা কিন্তু আমরা যেখানে আর্ন করছিলাম সারা জীবনে, সেটা আমাদের লাইফ টাইম আর্ন করার সময়। আর ইনি পার ডে সেই ঘন্টাটা আর্ন করছেন। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কেন ইনি এই কোয়াড্রেন্টের মধ্যে আছেন আর আমরা এই কোয়াড্রেন্টের মধ্যে আছি। এবার কিন্তু এই যে আম্বানি তার নিচে যে এতজনকে যে অ্যাড করলো, এরাও কিন্তু এই কোয়াড্রেন্টের মধ্যে থাকে, এরা কিন্তু হাইলি এডুকেটেড হয়, তাও কিন্তু এদের লাইফে কোনো সিকিউরিটি থাকে না। যদি এই সিইও কে যদি আমি দিয়ে ধরি, ইনি যদি কখনো আম্বানিকে সেই 100 কোটি টাকা টার্নওভারটা তাকে রিটার্ন না করতে পারে, সে কি কখনো সিইও কে সেখানটা রাখবে? অবভিয়াসলি রাখবে না। বা যদি সিইওর অ্যাক্সিডেন্ট বা সামথিং কিছু যদি হয়ে যায়, তাহলেও কি তাকে রাখবে আম্বানি? অবভিয়াসলি না। সে তার 2 দিনের মধ্যে কিন্তু এই সিও কে এখান থেকে আরেকটা নতুন সিও কিন্তু এখানে অ্যাড করে দেবে। শুধু সিও ক্ষেত্রে না, আম্বানি বাদে যে কজন এই অর্গানাইজেশনে অ্যাড হবে তারা কিন্তু সবাই কিন্তু এই পুয়ার কোয়াড্রেন্টের মধ্যে বিলং করে। এবার আমরা যদি চাই যে এইখান থেকে আমরা এই লেফট কোয়াড্রেন্ট থেকে আমরা এই রাইট কোয়াড্রেন্টে সুইচ করব, তাহলে কিন্তু আমরা ইজিলি সুইচ করতে পারবো। কেন সুইচ করতে পারবো? আমাদের কিন্তু একটা অর্গানাইজেশন রেডি করতে গেলে, একটা বড় ইনকাম অপরচুনিটি রেডি করতে গেলে তার জন্য কি কি লাগে? ফার্স্ট অফ অল ইনফ্রাস্ট্রাকচার লাগে, নাম্বার 2 প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লাগে, নাম্বার 3 সিস্টেম লাগে, নাম্বার 4 লাগে, যেটা লাগে সেটা হচ্ছে অর্গানাইজেশন। এবার আমরা আপনাদেরকে কি অফার করছি, আমাদেরকে কি অফার করা হচ্ছে, আমরা বলছি যে অলরেডি আমাদের এই 3টে জিনিস রেডি আছে। ইনফ্রাস্ট্রাকচার রেডি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসও রেডি, সিস্টেমও রেডি। আমাদের কি শুধু তৈরি করতে হবে? আমাদের নিজের জাস্ট এই অর্গানাইজেশনটা রেডি করতে হবে। এই অর্গানাইজেশনটা যদি আমরা রেডি করতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি এইখান থেকে এই কোয়াড্রেন্টের মধ্যে আমরা যেতে পারবো। এবার আমি ধরে নিই, আমি অ্যাজ আ কাস্টমার যদি আমি একটা রিটেল শপে যাই, আমি ধরে নিলাম অ্যাজ আ কাস্টমার আমি এই পেনটা কিনবো দোকান থেকে। আমি এই পেনটা কিনবো, আমি কোথা থেকে কিনবো? আমাকে তো ডাইরেক্ট কোম্পানিতে গেলে দেবে না, বলবে যে তোমার পাড়া রিটেল শপে গিয়ে তুমি এটা কেনো। তাহলে কি করব, আমি ডাইরেক্ট যাব রিটেল শপের কাছে। রিটেলের কাছ থেকে নিচ্ছে, রিটেলার নিচ্ছে হোলসেলারের কাছ থেকে, হোলসেলার কাছ থেকে নিচ্ছে, হোলসেলার নিচ্ছে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিচ্ছে কোম্পানি বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিন্তু জিনিসটা নিচ্ছে। ওয়ার্ল্ডের নিয়ম অনুযায়ী আমরা যেই পেনটা আমরা 100 টাকা যেই দামে নিই না কেন, তার কিন্তু 40 টাকার মধ্যে কিন্তু এইটা উইথ প্রফিট কোম্পানি কিন্তু এটা মার্কেটে ছাড়ে। তার মানে কোম্পানি এটা রেডি করেছে উইথ প্রফিট, 40 টাকায় কিন্তু এটা রেডি করলো। আমরা যখন দোকান থেকে কিনি, কত টাকা দিয়ে আমরা কিনি? তখন কিন্তু আমরা এটা কিন্তু 100 টাকা দিয়ে কিন্তু এটা আমরা হাতে পাই। তার মানে এবার আমাদের মনে কোশ্চেন হতে পারে, আমরা যে 60 টাকাটা তাহলে আমাদের গেল কোথায়? 60 টাকা এই যে মিডিলে যারা আছে তারা কিন্তু হাত বদলের মাধ্যমে কিন্তু আমাদের সেই টাকাগুলো আস্তে আস্তে চলে যায়, সেইভাবে যায়। প্লাস এর সাথে আছে কি অ্যাডভার্টাইজমেন্ট। আমরা যে প্রোডাক্টটা নিচ্ছি আমরা জানছি কোথা থেকে যে এই প্রোডাক্টটা আমাদের পৃথিবীর বুকে আছে, আমরা জানছি কোথা থেকে? জানছি টেলিভিশন থেকে, কিছু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, যেখানে কিছু বড় বড় সেলিব্রিটিরা তারা নিজেদের আর্ন করার জন্য, একটু মোটা টাকা অ্যামাউন্ট আর্ন করার জন্য কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্টটা করে থাকে। তার ফলে কিন্তু কোনো প্রোডাক্টে কোনো গুণগত মানও বাড়ে না,
আর কোন কোয়ান্টিটিও কিন্তু প্রোডাক্টের বাড়ে না, তারা শুধু একটা নিজে একটা অ্যামাউন্ট যাতে তারা পায় সেটার জন্য কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্টটা করে থাকে। এটাই চলতে চলতে আমরা হঠাৎ করে দেখলাম যে বাজারে একটা নতুন পদ্ধতি মেথড এসেছে। সেটা কি? সেটা হচ্ছে যে বড় বড় হল, এগুলো বিগ বাজার এরকম সামথিং যারা থাকে সেগুলো কি বলছে, সে বলছে কোম্পানিকে তুমি আমাকে প্রোডাক্টটা 40 টাকার মধ্যে দাও। আমি কি করব, কাস্টমারকে আর দোকানে 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 ঘুরতে হবে না, কাস্টমার ডাইরেক্ট আমার একটা ছাদের নিচে আসলেই সব কিছু পেয়ে যাবে, তুমি আমাকে ডাইরেক্টটা দাও, আমি কাস্টমারকে সেই সেম দামে কিন্তু প্রোডাক্টটা দেবো। এবার এবার অনেকের মনে কোশ্চেন আছে যে আমাদের রিটেলার শপরা, আমাদের পাড়ার যে রিটেলার শপরা, তারা কিন্তু গরমের মধ্যেও কিন্তু ফ্যান বন্ধ করে থাকে। কেন থাকে? সেটার কারণ হচ্ছে এইটা, কারণ এই যে এত জনের কাছে যে টাকাটা যেত সেই টাকাটা কিন্তু টোটালটাই কিন্তু এরা নিচ্ছে, নিয়ে তারপর কিন্তু আমাদের দিচ্ছে। এই জন্য কিন্তু এরা এরকম নতুন নতুন অফার রাখতে পারে, আজকে এই ডিসকাউন্ট, আজকে সেই ডিসকাউন্ট, রবিবার এই ডিসকাউন্ট, বুধবার এই ডিসকাউন্ট, একটার উপর একটা ফ্রি। সেই জন্য কিন্তু এটার জবাব হচ্ছে এটাই, এই কারণে কিন্তু তারা রাখতে পারে। এরপরে একটা নতুন মেথড চলে আসলো, অনলাইন। অনলাইনে কি হলো, অনলাইনে কোম্পানিকে বললো তুমি আমাকে প্রোডাক্টটা দাও, আমি একেবারে তোমার কাস্টমারকে ঘর দিয়ে বেরোতে হবে না, কাস্টমার ঘরে থাকবে, আমি জাস্ট একটা অর্ডার করে দেবে ফোনের মধ্যে, আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। তুমি আমাকে 40 টাকা দাও, আমি সেই টাকাটা দিয়ে তাকে সেম দামে কিন্তু আমি তাকে দেবো। সেও কি করবে, সেও কিন্তু আমার থেকে 100 টাকায় জিনিসটা নেবে। সেম থিং, এই যে এতজন নিচ্ছিল, ইনিও কিন্তু সেম অনলাইনে কিন্তু সেই টোটালটা কিন্তু অনলাইনেরাই নিয়ে নিচ্ছে, তার ফলেও কিন্তু তারা বিভিন্ন অফার এসবগুলো কিন্তু সেই জন্য তারা দিতে পারে, এই কারণে। এবার আপনি যদি চান, এর মধ্যে কি হচ্ছে দেখেছেন, এর মধ্যে কিন্তু আমরাই কিন্তু বোকা হচ্ছি মধ্যিখান দিয়ে। আমরা যখন এখানেও ছিলাম তখন আমরা 100 টাকা দিয়ে জিনিস পাচ্ছি, যখন আমরা এখানে ছিলাম তখন 100 টাকা দিয়ে জিনিস পাচ্ছি, যখন আমরা এখান থেকেও নিচ্ছি তখনও কিন্তু সেম আমরা ওই 100 টাকা থেকেই আমরা জিনিসটা নিচ্ছি। মানে আমাদের যেই রক্ত জল করা যে ইনকামটা আমরা করছি সেটা কিন্তু টোটালটাই এরা এনজয় করছে, আমাদের পকেটের টাকা এরা এনজয় করছে। এবার আপনি যদি চান যে আপনার টাকা আপনি এনজয় করবেন, তাহলে কিন্তু আমি আপনাকে এই দোকানটাতে হাত ধরে নিয়ে যাব। ডায়েট যেই 60%টা আপনি লোকেদের দিয়ে দিচ্ছিলেন সেই টাকাটা কিন্তু আপনি নিজেই ইউজ করবেন, নিজেই কিন্তু এনজয় সেই টাকাটা করবেন। সেটার জন্য এখানে পয়েন্ট আছে, এখানে কি কি পয়েন্ট আছে, এখানে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আমাদের প্রোভাইড করা হয়, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আমাদের প্রোভাইড করা হয়। নাম্বার টু কি, নাম্বার 2 হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। মানে হচ্ছে আমাদের কোম্পানি আমাদেরকে 30% প্রোডাক্ট ইউজ করতে বলছে, 30 দিন 30 ডেজ ইউজ করতে বলছে। এন্ড তারপরেও যদি আমাদের প্রোডাক্টটা পছন্দ না হয়ে থাকে, তারপরেও কিন্তু আমাদের রিটার্ন কাউন্টার খোলা, আমরা কিন্তু কোনো কোশ্চেন না করে, একটা কোশ্চেন না করে আপনার প্রোডাক্টটা টোটালটা আমরা নিয়ে নেবো, নিয়ে আপনার যত টাকা আপনি পেতেন সেই টাকাটা আপনাকে দিয়ে দেবো, উইথ শুধু যে টাকাটা জিএসটি গভর্নমেন্ট কেটে নিয়েছে সেটা বাদ দিয়ে কিন্তু টোটালটাকে আপনাকে দিতে হবে। আমার চোখে এরকম আগে কোনো ইন্ডিয়াতে কোনো ব্যবসা আমি দেখিনি, কোম্পানি দেখিনি যে রিটার্ন কাউন্টার খুলে ব্যবসা করছে। কোম্পানি বলছে তুমি 30 দিন ইউজ করো, 30% ইউজ করো, তারপরেও যদি তোমার পছন্দ না হয় তারপরে তুমি আমাকে দাও, আমি একটা উইদাউট এনি কোশ্চেন তোমার প্রোডাক্ট নিয়ে তোমাকে তোমার টাকাটা দিয়ে দেবো। কোন কোম্পানির বুকে এত দম না থাকলে সেইটা করে। এবার নাম্বার 3, এটা হচ্ছে আমরা দু রকম মেথডে কিন্তু আমরা দু রকম মেথডে ইনকামটা হয়। কি মেথড? ফার্স্ট হচ্ছে আমাদের প্রেফারেল কাস্টমার। প্রেফারেল কাস্টমার মানে হচ্ছে পিসি মানে কি হচ্ছে, তুমি যখনই প্রেফারেল কাস্টমারটা হবে তখন কিন্তু তুমি 5% to 10% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। তার জন্য এটা কিন্তু সারা বছর, তোমাকে কিন্তু তার জন্য সানডের অপেক্ষা করতে হবে না, তার জন্য বুধবারের অপেক্ষা করতে হবে না, যারা অফারগুলো রাখে এই কোম্পানিরা যেগুলো অফারগুলো রাখে সেইগুলোর জন্য কিন্তু অফার আপনাকে ওয়েট করতে হবে না। এবার যদি আপনারা একটা কেওয়াইসি আমাদেরকে দিয়ে দেন ব্যাংকে, তাহলে কিন্তু আপনি এখানে এডিআর হয়ে যাবেন। এডিআর হয়ে গেলে কি, আপনি যে ট্রেড ডিসকাউন্টটা পাচ্ছিলেন 10% সেটা তো পাবেনই, প্লাস আপনার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু একটা 10% ঢুকবে, প্লাস আমাদের সিএসআই যেটা আছে সেটা কিন্তু আপনি 25% to 30% কিন্তু আমরা ওইখান থেকে টোটাল পেয়ে যাব। ঠিক আছে, এবার সেটা এবারে দেখাই কি করে ছিলাম। আমরা ফার্স্ট অফ অল সিএসআই সবকিছু মিলিয়ে আমরা কিন্তু প্রথমে কিন্তু আমরা এখানে 25 to 30% কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, প্লাস আমাদের রেফারেল বোনাস, আমরা রেফারেল বোনাস পাচ্ছি হচ্ছে আরবি রেফারেল বোনাস, সেটা কিন্তু আমরা 3 to 21% কিন্তু আমরা পাচ্ছি।
প্লাস তারপরেও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের লিডারশিপ বোনাস, সেটা কিন্তু আমরা 6% পাবো। তাহলে কিন্তু এখানে হচ্ছে কিন্তু 56%। এবার আরো যে 4% আছে, যখন আমরা এখানটাতে আসবো, এই জায়গাটাতে আসবো, তখন কিন্তু আমরা বুঝে যাবো যে আরো 4% আমরা কি করে আর্ন করব। ঠিক আছে, এবার যে থ্রি টু 21% আছে, সেটা আমরা আপনাদেরকে শেয়ার করছি। আমরা কিন্তু এখানে টাকার হিসাবকে পয়েন্ট হিসাবে ধরবো। কেন পয়েন্ট হিসাবে ধরবো এখানে? আমরা আমাদের এখানে যেহেতু আমার তো আজকে এখানে টিম আছে একটা, আমার তো একটা বিদেশে টিম হতেই পারে, তাহলে তখন আমরা তো আর বুঝবো না এখানে কত ডলারে কি, বা শুধু সেই দেশে কেন, যে কোনো দেশে। আমাদের দেশে যেমন টাকাকে রুপিস হিসেবে ধরা হয়, অন্যান্য দেশের ডলার হিসেবে ধরা হয়, অন্য দেশে আরো অন্য কিছু দিয়ে ধরা হয়, তাহলে আমি সেটা বুঝতে পারবো না। তাই জন্য আমরা এখানে পয়েন্টের হিসাব করবো, তাহলে আমরা বুঝে যাবো যে কত টাকার পয়েন্ট সে কাজটা করেছে, মানে এত পয়েন্টের কাজ করেছে, মানে এত টাকার কাজ করেছে। এবার পয়েন্টটা কিভাবে হিসাব হবে? 1 পয়েন্টের কাজ মানে হচ্ছে আমাদের 80 টাকার কাজ, প্লাস জিএসটি যদি আমরা অ্যাড করি, জিএসটি মানে হচ্ছে 100, মানে 1 পয়েন্ট মানে 100 টাকার কাজ আমরা করব। এবার যে আপনাদেরকে দেখালাম রেফারেল বোনাস 3 to 21%, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এক একটা এই পয়েন্টগুলোর কাজ যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা এই পার্সেন্টগুলোতে অ্যাচিভ করব। যেমন 200 পয়েন্ট মানে 3% অ্যাচিভ করব, 600 পয়েন্ট মানে আমরা 6% অ্যাচিভ করব, 1200 পয়েন্ট মানে হচ্ছে আমরা 9% অ্যাচিভ করব, 2400 পয়েন্ট মানে হচ্ছে আমরা 12% অ্যাচিভ করব, 4000 পয়েন্ট মানে আমরা 15%-এ যাব, অ্যান্ড 7000 পয়েন্টের মানে হচ্ছে আমরা তখন 18%-এ চলে যাব, অ্যান্ড 10,000 পয়েন্টের মানে হচ্ছে আমরা 21%-এ কিন্তু তখন আমরা আস্তে আস্তে গ্রো করে যাব। এবার কি, এগুলো তো দেখলাম, আমার পছন্দ হলো জিনিসটা, আমি কি করলাম, আমি আমার আরো 10 জন বন্ধুকে শেয়ার করলাম। 10 জন বন্ধুর মধ্যে আমার 4 জন বন্ধু বললো যে হ্যাঁ আমি এটা আমার খুব ইন্টারেস্টেড লাগলো, আমি এটার জন্য রাজি আছি। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি ধরে নিলাম এখানে আমি আমার 10 জন বন্ধুকে বলেছিলাম, 4 জন বন্ধু আমার সাথে ইন্টারেস্টেড হয়েছে, সেহেতু আমার এই 4 জন বন্ধু আসলো। 4 জন বন্ধু, আমি কি করলাম, আমি কিন্তু বাড়িতে এক্স ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু ইউজ করা বন্ধ করে দিলাম। আমি এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করলাম, সেই জন্য কিন্তু আমার অটোমেটিক 100 পয়েন্ট আমি করে নিলাম নিজেই ঘরে। অ্যান্ড আমার যে পিসি আছে, বললাম পারফেক্ট কাস্টমার, সে পিসি করলো কিন্তু সেও তার বাড়িতে এই প্রোডাক্টগুলো তার খুব পছন্দ হয়েছে, সেও কিন্তু এক্স ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সরিয়ে আমার এই প্রোডাক্টগুলো সে ইউজ করছে। ধরে নিলাম সেও 100 পয়েন্টের কাজ করলো। এবার এবার আমার বন্ধুরা কি করলো, এবার আমার বন্ধুরা হচ্ছে 400 পয়েন্ট, 400 পয়েন্টের কাজ করলো, একজন 300 পয়েন্টের কাজ করলো, একজন 200 পয়েন্টের কাজ করলো, আর একজন করলো 100 পয়েন্টের কাজ। এবার কি হলো, এবার তার মানে কত হচ্ছে, এবার কিন্তু তার মানে হচ্ছে 1000, টোটাল হচ্ছে কিন্তু 1200 কিন্তু পয়েন্টের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। 1200 পয়েন্টের কাজ যেহেতু হয়ে গেছে, আমি কিন্তু তখন অটোমেটিক 9%-এ কিন্তু আমি চলে গেছি। এবার 9%-এ কি হচ্ছে, এবার যে আমারই বন্ধুটা 400 পয়েন্টের কাজ করেছে, ইনটু আমরা কি করব, 60 টাকা অ্যাড করব। 60 টাকা কেন, আমরা 1 টাকা ইনটু 1 পয়েন্ট মানে আমরা যেহেতু দেখলাম 80 টাকা, সেহেতু কিন্তু আমরা ইনটু 80 করব, ইনটু এনার সাথে আমার ডিফারেন্ট কত আছে, ইনি কিন্তু 3%-এ আছে, যেহেতু 400-এর কিন্তু আমাদের কোনো নেই, 400-এর জায়গায় কিন্তু আমাদের এখানে 300, এর পরে হচ্ছে 6% অ্যান্ড তার নিচে হচ্ছে 3%, তার মানে ইনি 3%-এ গেছেন। তার মানে তার সাথে আমার ডিফারেন্ট কত হচ্ছে, তার সাথে কিন্তু আমার ডিফারেন্ট হচ্ছে 6%-এর। তাহলে কিন্তু ইনটু কিন্তু আমরা 6% করব। তার মানে কি, আমি তার সেখান থেকে কিন্তু আমি 1920 পয়েন্টের কাজ কিন্তু আমি সেখান থেকে করে নিলাম। এবার নাম্বার 3, ইনিও কিন্তু 3%-এ গেছে, কারণ 300-এ আমাদের যেহেতু কোনো পিন নেই, তিনিও কিন্তু সেইটাতে গেছে, এবং তার সাথে আমাদের ডিফারেন্ট হচ্ছে 6%। এবার কি করব, আমি 300 ইন্টু 80 ইন্টু 6%, তার মানে এনার থেকেও কিন্তু আমি 1440 টাকা কিন্তু আমি পাচ্ছি। প্লাস এবার কি হচ্ছে, আমার আরেকটা বন্ধু সে কিন্তু করেছে 200, সেও কিন্তু 3%, কারণ 200 পয়েন্ট করলেই কিন্তু 3% আমরা অটোমেটিক চলে যাই, তাহলে তার সাথেও কিন্তু আমার ডিফারেন্ট কিন্তু 6%-এর। এবার সেটাও আমি করলাম 200 ইন্টু 80 ইন্টু 6%, তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে কিন্তু 960 টাকা। অ্যান্ড
এবার কি দেখলাম, আমার কিন্তু এবার আরেকটা বন্ধু যেহেতু আমার কোনো পিন অ্যাচিভ করিনি, তাই জন্য কিন্তু তার ডিফারেন্সিয়াল মানিটা আমি পুরোটাই আমি পাবো। তার মানে কিন্তু এখান থেকে আমি পুরো 9% ডিফারেন্সিয়াল মানিটা আমি কিন্তু পাচ্ছি। প্লাস আমার কিন্তু পার্সোনাল, আমার পারফেক্ট কাস্টমার অ্যান্ড আমি টোটাল কিন্তু আমার পার্সোনাল পয়েন্ট করেছিলাম কিন্তু আমি টোটাল মিলিয়ে তিনজনকে মিলিয়ে হচ্ছে 300। আমি আর আমার পার্সোনাল পিসি করেছে 200 এন্ড আমার একটা বন্ধু যেহেতু 100 পয়েন্টের করেছে, সে কোনো পিন অ্যাচিভ করিনি, আমি ধরে নিলাম 300 ইনটু যদি আমি 80 করি, তার সাথে কিন্তু আমি যেই পিনটা অ্যাচিভ করেছি 9% সেটা কিন্তু আমি অ্যাড করব। তাহলে তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু আমি সেখান থেকে 2160 রুপিস কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। এবার কি হচ্ছে, এই পর্যন্ত কিন্তু থেমে নেই। এরপরে কি আসছে, এরপরে কিন্তু আমাদের ট্রেড ডিসকাউন্ট আসছে, যেটা আমরা 5 to 10% পেতাম, সেটা হচ্ছে টিডিএস 10%। এটা কি হচ্ছে, এই 10% হচ্ছে আমরা 1600 কিন্তু আমরা ট্রেড ডিসকাউন্ট পেয়ে যাব। টোটাল কত হচ্ছে, টোটাল কিন্তু হচ্ছে আমাদের 8080 টাকা, 8080 টাকা। এখানেও শেষ না, এটা কিন্তু যারা বিএফআই বিবিআই পাবে না তাদের কিন্তু এটা কিন্তু ইনকাম। এবার যারা বিএফআই বা বিবিআই পাবে তার সাথে আরো অ্যাড হবে, কোম্পানি তাকে আরো 15% দেবে। বিএফআই এন্ড বিবিআই যদি আমি অ্যাড করি এর সাথে 15%, তাহলে কিন্তু আমার এখানে আরো অ্যাড হবে, সেটা হবে না, সেটা হবে 1212, সেটা কিন্তু এর সাথে আমার অ্যাড হবে। এবার এখানেও কিন্তু কোম্পানি থেকে নেই, আমি কিন্তু সিএসআই একটা পেয়ে যাব। আমি কিন্তু 10% পিসিতে যখনই আমার সিএসআই পাবো, আমার কিন্তু 10% পর্যন্ত কিন্তু আমি সিএসআই পাবো পিসি থেকে। কিরকম 10%, আমি যেহেতু 9%-এ পৌঁছেছি, সেহেতু কিন্তু আমার 10 এর থেকে ডিফারেন্ট হচ্ছে 1%, সেহেতু কিন্তু আমি সিএসআই থেকে 1%-এর এটা ইনকাম পাবো। সেখানে আমি ধরে নিলাম 1% মানে কি 100, যেহেতু আমার পিসি প্রেফারেল কাস্টমার, সে 100 পয়েন্টের কাজ করেছে, মানে 8000 টাকার কাজ, 8000 টাকার 1% মানে হচ্ছে 60 টাকা, 80 টাকা, 80 টাকা। এবার টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে 9372 রুপিস। এটা কিন্তু যখন আমি 9%-এ পৌঁছে যাব, তখন কিন্তু সবকিছু মিলিয়ে আমার কিন্তু এই আর্নিংটা আমার থাকবে। এবার যদি আমি এটাকে একটু বড় করে করি, এটাকে যদি আমি একটুখানি ধরে নিই সেম প্রসিজারে, এইভাবে কিন্তু সেম প্রসিজারে কিন্তু সবটা হবে। এবার আমি ধরে নিলাম সেই আমি কিন্তু 15%, এবার আমি হচ্ছি আমি ধরে নিলাম আমি 100 পয়েন্টের কাজ করেছি। আমার সেই নিচে বন্ধু যারা ছিলেন, 4জন বন্ধু আর একজন পিসি, তারা কজন করে, তারা কি কি করলো, তারা একজন করলো 2000 পয়েন্টের কাজ করলো, একজন 1000 পয়েন্টের কাজ করলো, একজন 600 পয়েন্টের কাজ করলো, একজন 500 পয়েন্টের কাজ করলো, আর যিনি আমার পিসি ছিলেন তিনি কিন্তু আমার সেই সেম 100 পয়েন্টেরই কাজ করলো, 100 পয়েন্টের কিন্তু কাজ করলো। তার মানে কি, আমার যে বন্ধুরা ছিল, তাহলে তারা কোন আমার সাথে, আমি যেহেতু এবার কিসে পৌঁছে গেলাম, আমি কিন্তু এবার 15%-এ পৌঁছে গেলাম। কেন 15%-এ পৌঁছালাম, আমার কিন্তু টোটাল পয়েন্ট হচ্ছে 4300 কিন্তু পয়েন্ট। এই পয়েন্টে যেহেতু আমি যেতে পারলাম, সেহেতু কিন্তু আমি 15%-এ কিন্তু আমি পৌঁছে গেলাম। এবার আমাদের সাথে, এবার ইনি যেহেতু 2000-এ গেছেন, 2000-এ আমাদের কি পয়েন্ট আছে, 2000-এ কিন্তু আমাদের 9% আছে, আর ইনি গেছেন 6%-এ, ইনি গেছেন 6%-এ, যেহেতু 600 পিভিতে কিন্তু আমাদের 6%, তিনি সেই জন্য এখানে গেছেন। আর 500 পয়েন্ট যেহেতু ইনি করেছেন, 500 পয়েন্টে আমাদের যেহেতু নেই, তার নিচে যেটা আছে সেটাকে আমরা ধরবো 3%। এবার এদের সাথে আমার ডিফারেন্সিয়ালটা কি, এবার এদের সাথে হচ্ছে আমি এর সাথে আমার ডিফারেন্ট হচ্ছে 15% থেকে 9% যেটা মাইনাস করে যেটা থাকে, মানে সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল মানি। এদের দুজনের থেকে আমি পাবো 6% ডিফারেন্সিয়াল মানি, এনার থেকে আমি পাবো হচ্ছে 12% ডিফারেন্সিয়াল মানি। এন্ড তার মানে এই পর্যন্তই যখন আমি চলে যাব, তখন কিন্তু সেম প্রসিজারেই কিন্তু ইনকামটা আমাদের ক্যালকুলেট হবে। আপনারা, আমার কাছে যেহেতু টাইমটা লিমিটেড, সেই জন্য কিন্তু আমি শুধু অ্যামাউন্টটা লিখে দিচ্ছি, আপনারা চাইলে আপনারা বাড়িতে বসেও ক্যালকুলেট করে নিতে পারেন। তখন কিন্তু আমাদের ইনকামটা হয়ে যাবে 40,392 রুপিস। এটা কিন্তু আমাদের পার মান্থ ইনকাম হয়ে যাবে। আপনারা চাইলে বাড়িতে বসে এটা করে দেখতে পারেন, ক্যালকুলেট করে দেখতে পারেন। এবার কি হলো, এবার আমার সেই বন্ধুরা কিন্তু তারা তো আর বসে থাকতে চাইবে না, ভাবছে যে আমি আরো একটু গ্রো হবো, আরো বড় হবো এই ইনকাম অপরচুনিটিতে। তারা কি করলো, তারা ধরে নিলাম আমি, তারা
তারা করলো, আমার যেই 3-4 জন ছিল তার সঙ্গে আমি আরেকজনকে আমি অ্যাড করলাম, ঠিক আছে। এবার কি হলো, আমার হচ্ছে একজন 4000 পয়েন্টের কাজ করলো, একজন হচ্ছে 3000 পয়েন্টের কাজ করলো, একজন হচ্ছে 2000 পয়েন্টের, আর আরেকজন 1000 পয়েন্টের কাজ, আরেকজনও 1000 পয়েন্টের কাজ করেছে। আমি ধরে নিলাম এটাতে আমার পিসি কোনো কাজ করিনি, ধরে নিলাম এটাতে আমার প্রেফারেড কাস্টমার কোনো আমার কাজ করিনি। তাহলে কি হচ্ছে, তার মানে কি এটা কোন কোন পিনে অ্যাচিভ করলো, যেহেতু 4000 চলে গেছে নিয়ে সেহেতু কিন্তু ইনি 15 পয়েন্ট অ্যাচিভ করলেন, ইনি 12% অ্যাচিভ করলেন, ইনিও 12% অ্যাচিভ করলেন, অ্যান্ড এনারা দুজন যেহেতু 1000 পয়েন্টে আছেন এরা কিন্তু 6%টা অ্যাচিভ করলেন। তার মানে এদের সাথে আমার ডিফারেন্সিয়ালটা কি থাকলো, এদের সাথে আমাদের ডিফারেন্সিয়ালটা থাকলো, যেহেতু আমি 20, এবার কিন্তু আমি 21% যেহেতু চলে গেলাম, কেন চলে গেলাম, আমার কিন্তু এই টোটালটা আর আমারটা টোটাল মিলিয়ে পয়েন্ট কিন্তু হচ্ছে 11,100 পয়েন্ট কিন্তু আমি যেহেতু করলাম সেহেতু কিন্তু আমি 21%-এ চলে গেলাম, অ্যান্ড 20%-এর থেকে এনারা যে পার্সেন্টে আছে সেটা কিন্তু ডিফারেন্স যেটা থাকে, তাহলে সেই ডিফারেন্সিয়ালটা কত হচ্ছে, সেটা হচ্ছে এনার হচ্ছে 6%, এনাদের দুজনের হচ্ছে 19% ডিফারেন্সিয়াল, মানে এটা আমি কিন্তু পেয়ে যাব। সেম মেথডে কিন্তু আবার ইনকামটা এর মধ্যেও প্রযোজ্য। ইনি তখন কত ইনকাম করতে পারবেন, তখন কিন্তু এনার ইনকাম কিন্তু হয়ে যাবে মান্থলি 92,000 রুপিস, 92,000 রুপিস কিন্তু ইনি ইনকাম তখন করতে পারবেন। এবার আপনাদের মনে কোশ্চেন হতেই পারে যে ঠিক আছে সবই তো ইনকামের পদ্ধতিটা বুঝলাম যে এইভাবে হয়, এবার আমি ধরলাম যদি যারা আমার বন্ধুরা আছে তারা তো আরো গ্রো করবে, তারা তো আর ওইখানে থেমে থাকবে না। তার মানে আমি তো 21% আমি আপ হয়ে গেলাম, আমি সিলভারশিপ পেয়ে গেলাম, তার উপরে আমি আস্তে আস্তে গ্রো করছি। এবার আমার বন্ধুরা তো 21% মানে সিলভারশিপে যেতে চাইবে, তখন কি হবে, তখন তো আমরা ডিফারেন্সিয়াল মানিটা পাবো না, এটা আমাদের মনে কোশ্চেন হতেই পারে, কারণ আমি 21% যেটা এতক্ষণ পাচ্ছিলাম আমিও 21%, আমার বন্ধুরাও 21% হয়ে গেল, 21 মাইনাস করলে তো 0 হয়। তাহলে কি কোম্পানি কিন্তু আমাদের সেই জিনিসটার জন্য ভেবে রেখেছে, কোম্পানি কিন্তু তার জন্য কিন্তু আমাদেরকে, আমি যদি আমার একটা ফ্রেন্ড যদি 21%-এ চলে যায় তার থেকে কিন্তু আমাকে লিডারশিপ বোনাস, আমি যেটা বললাম প্রথমে, সেই লিডারশিপ বোনাসটা কিন্তু আমাকে 6% কিন্তু কোম্পানি আমাকে আলাদা করে দেবে। আর যেহেতু আমার একটা বন্ধু সিলভারশিপে চলে যাবে মানে সে কিন্তু 8 লাখ টাকার কিন্তু সে কাজ করেছে, এন্ড 8 লাখ টাকার কাজ যেহেতু করেছে সেহেতু কিন্তু কত হয়, এই 8 লাখ টাকার কিন্তু 6% মানে হচ্ছে কত, 48,000 রুপিস। আমি আমার বন্ধু যদি আমি আমার একটা বন্ধুকে যদি আমি সিলভারশিপে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমি তার থেকে 6% কিন্তু আর্নিং করতে পারবো, 6%। এন্ড যদি এরকম আমার যদি আরো 4টে বন্ধুকে যদি আমি সিলভারশিপে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমার আর্নিং হয়ে যাবে 1,92,000। যদি আমার আরো 4টে বন্ধু, টোটাল 4জন বন্ধু যদি আমার এই লিডারশিপ সিলভারশিপে চলে যায় তাহলে কিন্তু আমাদের ইনকামটা কিন্তু হয়ে যাবে 1,92,000 রুপিস। ব্যাস, এবার এগুলো তো আমরা দেখালাম, যে সবই তো দেখলাম, আমরা কোম্পানিকে ভালো করে দেখে নিলাম, কোম্পানি ওটুকুনি কিছু চায় আমাদের থেকে, সেগুলো আমরা এবার শেয়ার করব। কোম্পানি কি কি চায়, কোম্পানি কিন্তু আমাদের থেকে একটা বার্নিং নিড চায়। বার্নিং নিড কি, বার্নিং নিড হচ্ছে নাম্বার 1, ওয়েল ইন দ্য চেঞ্জ। ওয়েল ইন দ্য চেঞ্জ, ওয়েল ইন দ্য চেঞ্জ কি, আমাদেরকে তো টাইম, আমাদের 24 ঘন্টায় আমাদের হাতে টাইম আছে, এর মধ্যে আমাদের নিশ্চয়ই এই কাজটা করতে হবে। আমি যেমন স্টুডেন্ট, আমার পড়াশোনাটাকে সাইডে রেখে ওর সাথেও কিন্তু আমাকে এই সাইডটা কিন্তু আমাকে রেডি রাখতে হবে। তার মানে কিন্তু আমার হাতে 24 ঘন্টা, শুধু আমার ক্ষেত্রে না, যারা কনভেনশনাল বিজনেস করেন অ্যান্ড যারা অন্যের অধীনে চাকরি করেন তাদেরও কিন্তু সেম 24 হাওয়ার কিন্তু তাদের হাতে থাকে, তার মধ্যে আমাদের টাইম বেরোতে হবে। আমি যখন এই ইনকাম অপরচুনিটিতে ছিলাম না তখন কিন্তু আমি আগে 8টা বা 9টার দিকে এরকম করে ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন যেহেতু আমাকে আমারই পড়াশোনাটার সাথে সাথে কিন্তু আমাকে যেহেতু এটা করতে হবে, সেই জন্য আমাকে এই ওয়েল ইন দ্য চেঞ্জটা করতে হবে। আমি ধরলাম আমি যেই টাইমে 8টা বা 9টার সময় উঠতাম সেটা আমি 7টার সময় উঠবো, 7টা বা 7:30টার সময় উঠবো, তাহলে কি হলো, আমি আমার কমফোর্টেবল টাইমটাও আমি চুজ করতে পারলাম, আমার যে মেন কেরিয়ারের ব্যাপারটাকে নিয়ে আমি যেটা এগাচ্ছি সেটাকেও আমি ঠিক রাখতে পারলাম। নাম্বার 2 কি, নাম্বার 2 কিন্তু আমাদের আরেকটা বলছে, সেটা হচ্ছে ওয়েল ইন হ্যাবিট চেঞ্জ।
হ্যাবিট চেঞ্জ মানে কি বলতে বোঝাচ্ছে এখানে, আমরা যে অন্যান্য ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করতাম, এক্স ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করতাম সেগুলো কিন্তু আমাদেরকে সরাতে হবে। সেই জায়গাগুলো কিন্তু আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। কারণ যদি আমার আমার যারা থাকবে, আমার যে বন্ধুরা যাদেরকে আমি শেয়ার করেছিলাম, সে যদি আমার বাড়িতে এসে দেখে যে আমি তো বিশ্বনাথ, তো বিশ্ব মানে অর্জুনই বললাম, অর্জুন তো এই ওই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছে, সে তো এই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছে না, তার মনেও সে হবে তাহলে আমিও করতে পারি, সে যখন করছে তাহলে আমি কেন করবো না, তার মনে এই কোশ্চেনগুলো কিন্তু জন্মাতে পারে। সেই জন্য কিন্তু আমরা ওয়েল ইন দ্য হ্যাবিটগুলো চেঞ্জ করব, আমাদের এক্স ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে আমাদের রেগুলার সিডি অ্যান্ড ডিভিডি কিন্তু আমাদের দেখতে হবে বা শুনতে হবে। সিডি আর ডিভিডি কি করবে? সিডি আর ডিভিডি কিন্তু আমাদেরকে মোটিভেট করবে, আমরা ওটাকে দেখে মোটিভেটেড করব, মোটিভেটেড হব। যারা এই লাইফে এইগুলো করে ফেলেছে, এই অ্যাচিভমেন্টগুলো করে ফেলেছে, সেই জিনিসগুলো দেখে আমি ইমপ্রেশন নেবো যে এনারা করতে পেরেছে, আমি কেন করতে পারবো না। এই ইমপ্রেশনটা কিন্তু আমাদেরকে দেবে সিডি ডিভিডি। অ্যান্ড কি? অ্যান্ড এর সাথে হচ্ছে পজিটিভ মাইন্ড বুক। পজিটিভ মাইন্ড বুক মানে কি? এই বইটা আমরা চারিদিকে আমাদের নেগেটিভ ঘুরে বেড়া সবসময়, সেই নেগেটিভগুলো থেকে আমাদেরকে এই পজিটিভ পিএমএটা কিন্তু আমাদেরকে বাঁচাবে। অ্যান্ড আমাদেরকে পজিটিভ থিঙ্কিং দেবে যে কি কি করলে তুমি গ্রো হবে, সেইগুলো কিন্তু আমরা এটাকে আমাদের পড়লে আমরা কিন্তু এটা পেয়ে যাব। তারপর কি? আমাদেরকে ফাংশন অ্যাড করতে হবে, ফান প্লাস অ্যাকশন। ফান প্লাস অ্যাকশন আমি কিন্তু আলাদা করে বললাম। ফাংশন মানে আমরা যাদেরকে টিভিতে দেখবো, এই টিভি সিডি ডিভিডিতে দেখবো বা শুনবো বা পিএমবিতে পড়বো পজিটিভ মাইন্ড বুক, তাদেরকে যখন আমরা সামনাসামনি দেখবো, আমাদের আই কন্ট্যাক্ট হবে, তাহলে কিন্তু তখন আমাদের উত্তেজনা লেভেলটা কিন্তু অন্য উঁচু লেভেলে চলে যাবে। তখন কিন্তু আমাদের উত্তেজনতা হবে যে হ্যাঁ, এই তো আমার জায়গা থেকে শুরু করেছিল, তো সে এখান থেকে এতটা সাকসেসফুল হতে পারে, তা আমি কেন পারবো না, আমাকেও করতে হবে। সেইখানে কিন্তু আমি যখন ফাংশনগুলো অ্যাটেন্ড করবো, তখন কিন্তু এই ফেথ লেভেলটা কিন্তু আমার আরো বেড়ে যাবে, আমার বিশ্বাসটা আরো বাড়বে যে সে পেরেছে, আমিও পারবো। নাম্বার 6 কি? আমাদেরকে কিন্তু অ্যাকাউন্টেবল হতে হবে সব সময়। একটা জিনিস আমাদেরকে সব সময় যে কোনো প্রফেশনে যে কোনো জায়গায় সাকসেস হতে গেলে প্রথমে ডিসিপ্লিন আমাদের মেনটেন করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু সেম অ্যাকাউন্টেবল আমাদের হতে হবে। আমাদের একটা প্রোগ্রাম বা আমাদের আলাদা কোনো প্রেস মিটিং বা এরকম যাই থাকুক না কেন, আমাদের একটা টাইম থাকে, বা আমি যদি কারোর বাড়িতে যাই, কোনো গেস্টের বাড়িতে যাই, আমার যদি একটা টাইম থাকে যে আমাকে 10টার সময় তার বাড়িতে যেতে হবে, তার মানে আমি যদি চাই তার বাড়ি 10 মিনিট আগে যেতে পারি 10টার, কিন্তু 10টার 10 মিনিট পরে কিন্তু আমি কখনোই সেখানে অ্যাটেন্ড করবো না, তাহলে কিন্তু আমি সেখানে অ্যাকাউন্টেবল হতে পারলাম না। আমাকে সেই জন্য সেই অভ্যাসগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে, আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে। নাম্বার 7, আমাদের কিন্তু টিচেবল হতে হবে। টিচেবল কেন হতে হবে? টিচেবল আমি এখন যে জিনিসটা শিখছি, আমিও তো কারোর থেকে শিখেছি, আমি তো আর এমনি এমনি এই জিনিসগুলো আর্ন করতে পারিনি। তার মানে আমি যেহেতু শিখেছি, এবার আমাকেও তো একটা গ্রুপ রেডি করতে হবে নিশ্চয়ই, তাদেরকে কে শেখাবে? তাদেরকেও কিন্তু শেখানোর দায়িত্ব কিন্তু আমাকেই হবে। এবার যদি না মানে জেনে থাকি, তাহলে আমরা তাকে শেখাতেই পারবো না। সেই জন্য কিন্তু আমাদেরকে টিচেবল হতে হবে। ব্যবসাটা আমাদের ভেরি স্মার্ট ব্যবসা। এবার একটা স্মার্টের ব্যাপারটাও আমি যদি আপনাদেরকে বলি, ফুল ফর্মটা, স্মার্টের স্পেলিং কি হয়? SMART, এটা হচ্ছে স্পেলিং। এবার কি হলো, এস ফর কি? আমরা কিন্তু এখান থেকে আনলিমিটেড সিকিউরিটি পাচ্ছি, যেটা কোনো কাজে কিন্তু আমরা পাই না। যেই প্রফেশনে থাকি না কেন, যে কনভেনশনাল ব্যবসাতেই আমরা করি না কেন, এই আনলিমিটেড সিকিউরিটি কিন্তু আমি পাই না। আমরা কিন্তু এখান থেকে আনলিমিটেড মানি পাই। অ্যান্ড একটা গুড অ্যাসোসিয়েশন থাকে, যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিন্তু একজন বিগড়ে যাওয়ার লোকও কিন্তু আস্তে আস্তে একটা ভালো জায়গায় চলে আসে। রেকগনাইজেশন, অন্যান্য কোম্পানিতে দেখবেন রেকগনাইজেশন কি? যদি আমি অন্যের অধীনে কাজ করি বা অন্যের কনভেনশনাল ব্যবসাতে কাজ করি, আমাকে 10টা টাস্ক দিয়েছে, প্রেজেন্টেশন দিয়েছে, আমি 10টার মধ্যে 9টা পুরো পারফেক্ট নিখুঁতভাবে আমি করে নিয়ে গেছি, নিখুঁতভাবে, কোনো মানে কথা পেন ঠেকানোর জায়গা নেই। এবার যদি আমি যদি ওখানে ভুল মিস্টেক করে দিই আর লাস্টেরটা, তাহলে কিন্তু আমাকে একটা কথা আমার গায়ে ছাড় নিচে পড়বে না, টোটালটা আমার ওপর দেবে, দরকার হলে আমাকে ফায়ারও করে দিতে পারে। কিন্তু আমি 9টা যে আমি এত সুন্দর করলাম, নিখুঁতভাবে করলাম, সেটার জন্য কিন্তু আমাকে কোনো রেকগনাইজ করবে না। কিন্তু এই ব্যবসাতে তুমি যদি একটা ছোট্ট পিনও অ্যাচিভ করো বা ছোট্ট একটা দুটো কাজও করো, কিন্তু তোমাকে রেকগনাইজ করা হবে, তোমার পিঠ চাপড়ে বলা হবে হ্যাঁ একদম তুমিই পারো, ব্যবসাটা তোমার দ্বারাই হবে সাকসেস এই ব্যবসাটা। অ্যান্ড লাস্টে কি? টাইম। আমরা যে বললাম না আনলিমিটেড টাইমটা পাচ্ছি, আনলিমিটেড টাইমটা তো আমাদের এনজয় করতে হবে। তার জন্য কিন্তু কোম্পানি আমাদেরকে টাইম দিয়ে দিচ্ছে যে নাও, তুমি ইনকামও পাবে যেরকম, সেরকম টাইমও তোমার কাছে আছে, তুমি টাইম নিয়ে এনজয় করো সেই মানিটাকে। অন্যান্য ব্যবসা কিন্তু থাকে না।
অনেকে কিন্তু পারে শুধু টাকা ইনকাম করতে, কিন্তু তাদের সারা জীবন কেটে যায়। তাদের হয়তো যদি ম্যারিড লাইফ দিয়ে আমি ধরি, তাদের চোখের আড়ালে কিন্তু তাদের বাচ্চারা বড় হয়ে যায়, তাদের কিন্তু সেটা তাদের নজরে থাকে না। কিন্তু সেখানে আমাদের সে টাইম দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে, একটা গুড অ্যাসোসিয়েশন দিচ্ছে, এটা রেকগনাইজেশন করছে আমাদের যারা সিনিয়র, প্লাস কি করছে আমাদের এনজয় করার জন্য সেটার জন্য টাইম আমাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে আপনারাই বলুন জিনিসটা কিরকম স্মার্ট না? অবভিয়াসলি স্মার্ট। এবার কি হচ্ছে, এবার আমি ধরে নিলাম এখানে আমি এখানে আমি বড় করে আমি কিন্তু এতক্ষণ কোম্পানি বলছিলাম, কোম্পানির কিন্তু আমি এখনো নাম রিভিল করিনি। কোম্পানির নাম কিন্তু আমি এখন রিভিল করছি। আমাদের কোম্পানির নাম হয়তো আপনারা শুনেও থাকবেন অনেক জায়গায়। কোম্পানির নাম হচ্ছে অ্যামওয়ে। অ্যামওয়ে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এ কি করবে, এ কিন্তু আমাদেরকে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আমাদের কিন্তু সব সময় দেবে। আমাদের 950টা কিন্তু সায়েন্টিস্ট অল টাইম কিন্তু ল্যাবের মধ্যে কিন্তু রিসার্চ করছে যে প্রোডাক্টগুলোকে আরো কি করে ডেভেলপ করবো, আরো কি করে ডেভেলপ করবো, আরো কি করে বেটার করবো। সেই জন্য কিন্তু অলওয়েজ আমার একটা হাত অলওয়েজ ইনি ধরে রাখবেন, আরেকজন হাতকে রাখবেন, সেটা হচ্ছে আমাদের BWW, ব্রিড ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম। আপনি কোথাও দেখেছেন যে ব্যবসাদার ব্যবসা শেখাচ্ছে কাউকে? আমাদের এখানে ব্যবসাদার ব্যবসা শেখাবে আপনাকে নিজে হাতে ধরে, ব্রিড ওয়ার্ল্ড ওয়াইড, যাতে আপনি ব্যবসাটা সাকসেসফুলি বিল্ড করতে পারেন। সে কিন্তু আরেকটা হাত কিন্তু আপনার শক্ত করে ধরে রাখে, মানে দুজন হাত কিন্তু আপনার অলওয়েজ ধরে রেখেছে, যাতে আপনি গ্রো হবেন, সাকসেস হবেন, অ্যান্ড যেগুলো আপনি অ্যাচিভ করতে চাইছেন গোলগুলো, সেগুলো আপনি অ্যাচিভ করবেন। তা এটা বলে আমি এটা শেষ করব। অ্যান্ড আমাদের কোম্পানির ব্যাপারে একটু বলি যে আমাদের ব্যবসাটা হচ্ছে 120টা দেশে কিন্তু আমাদের বিজনেসটা চলছে, অ্যান্ড কোনো দেশ থেকে কিন্তু অফেন্ড হয়ে আমাদের ফ্রিতে আসতে হয়নি। আমাদের ইন্ডিয়াতে প্রোডাক্টের সংখ্যা কিন্তু 170টা কিন্তু আমাদের প্রোডাক্ট আছে। অ্যান্ড ওভারঅল যদি ওয়ার্ল্ডে বলি তাহলে কিন্তু আমাদের 450 প্লাস আমাদের প্রোডাক্ট আছে। কিন্তু আপনারা তাহলে এটা থেকেই আন্দাজ করতে পারবেন যে আমাদের ইন্ডিয়াতে 170টা প্রোডাক্ট অলরেডি আছে, যেহেতু আমাদের 170টা প্রোডাক্ট আছে, যেহেতু তার মানে আমরা বুঝে নিই আমাদের অলরেডি ঘরের মধ্যে কিন্তু সাকসেস লোকেরা, লিডাররা বসে আছে অলরেডি। এই 170টা প্রোডাক্ট আছে, তাই জন্যই আমাদের ইন্ডিয়াতে যদি এই 450 প্লাস যদি প্রোডাক্টগুলো চলে আসে, তাহলে আপনারা বুঝতে পারছেন এই টাকাটা টার্ন ওভার কোথায় যেতে পারে, ইনকামটার আপনারা ধারণাও করতে পারবেন না কোথায় চলে যেতে পারে। সেইখান থেকেই আমি কয়েকটা প্রোডাক্ট, এই 170 প্রোডাক্টের মধ্যে দুটো প্রোডাক্ট নিয়ে আমি বলবো। সেটা হচ্ছে আমাদের সবকটা প্রোডাক্টে কিন্তু একটা সাইডে কেয়ার বলে কথা ইউজ কিন্তু আমাদের কেয়ার করে, আমাদের পরিবারকে কেয়ার তো করছেই, প্লাস আমাদের পরিবেশকেও কেয়ার করছে, যেটা এখনো অন্য কোনো প্রোডাক্ট করে না। পরিবেশকেও প্রোডাক্ট করছে। তার মধ্যে থেকে আমাদের 4টে প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে 4টে এর প্রোডাক্ট, কেয়ারের প্রোডাক্ট হচ্ছে, একটা হচ্ছে হোম কেয়ার, একটা হচ্ছে পার্সোনাল কেয়ার, আর একটা হচ্ছে বিউটি কেয়ার। বিউটি কেয়ারের মধ্যে কি আছে, একটা হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড আমাদের অ্যাটিটিউড, অ্যান্ড হচ্ছে আমাদের সুপার প্রিমিয়াম ব্র্যান্ড হচ্ছে আর্টিস্টিক। এই ব্র্যান্ডেডটা কিন্তু আমরা ইউজ করতে পারি। প্লাস আমাদের একটা হচ্ছে নিউট্রিশন হেলথ কেয়ার। ওর মধ্যে কি হচ্ছে, ওইটা হচ্ছে আমাদের 80 বছর পুরনো আমাদের ব্র্যান্ড, সে কিন্তু আমাদের নাম্বার 1 প্রোডাক্ট আমাদেরকে দেওয়া হয়, পুরো একদম সার্টিফাইড প্রোডাক্টগুলো কিন্তু আমরা ওইখান থেকে পেয়ে থাকি। তার মধ্যে আমি দুটো প্রোডাক্ট নিয়ে যে এখন তো আর সম্ভব না যে 170টা প্রোডাক্ট নিয়ে আমি আপনাদেরকে বলবো। আমরা ভাতের হাঁড়ির মধ্যে আমরা দুটো চাল কিন্তু টিপলেই আমরা বুঝতে পারি যে ভাতটা কতটা গলেছে বা কতটা গলিনি। তার জন্য কিন্তু আমাদের সবকটা প্রোডাক্ট, এই ভাতগুলোকে কিন্তু টিপে দেখতে হয় না যেটা গললো ওইটা গললো কিনা। তার মানে আমরা একটা ধারণা পেয়ে যাবো যে দুটো যদি প্রোডাক্ট আমরা দেখাই, তার মানে আমরা ধারণা পেয়ে যাবো যে আমাদের বাকি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিরকম হতে পারে। তাই জন্য আমি প্রথমেই একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে চলেছি, সেটা হচ্ছে আমাদের হোম কেয়ারের প্রোডাক্ট S8। এটার মধ্যে কি, এটা কিন্তু আমাদের একটা লন্ড্রি প্রোডাক্ট, 4-in-1 আমাদের এটা লন্ড্রি প্রোডাক্ট। এর মধ্যে কি আছে, ব্রাইটনার, হোয়াইটনার, সফটনার অ্যান্ড প্রিডিটা আছে। প্লাস আমাদের অ্যান্টি ডাস্টিং ফর্মুলা আছে, যেটা আমাদের জং ধরতে দেয় না কোনো জিনিসে। প্লাস কি আছে, প্লাস আমাদের প্রোডাক্ট হচ্ছে বায়োডিগ্রেডেবল, মানে পরিবেশের বান্ধব, এক কথা যদি বলতে পারি পরিবেশের বন্ধু। আমি একটা উদাহরণ দিই, যদি একটা কাগজ, একটা প্লাস্টিক যদি আমরা মাটির মধ্যে ফেলি, তাহলে কি হবে, কাগজটা নিশ্চয়ই মিশে যাবে, প্লাস্টিকটা কিন্তু আজীবন ওই পৃথিবীর বুকে কিন্তু থেকে যাবে। আমাদের প্রোডাক্টটাও সেম, আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে কাগজ, যেটা কিন্তু পরিবেশের সাথে সবসময় মিশে যায়, অ্যান্ড পরিবেশে কিন্তু ক্ষতিও হয় না কোনো, উল্টে আরো লাভ হয়। এবার সেটা একটা ডেমো দেখিয়ে দিই আপনাকে।
আমার কাছে এই দুটো ধরে নিলাম, দুটো কৌটো আছে, মানে আমি ধরে নিলাম এই দুটো আমার বাকেট, বালতি ধরে নিলাম। বালতির মধ্যে কি আমি দুটো দুটো বাকেটেই মানে দুটো বালতিতেই কিন্তু আমি ধরে নিলাম পরিমাণ মতো দুজন সেম কোয়ান্টিটিতে জল দেবো। হ্যাঁ, এবার ঠিক আছে, মুন্ডু কেটে যাবে তো দেখছি। হ্যাঁ ঠিক আছে, জল নিয়ে নিলাম, মানে ধরে নিলাম আমি দুটো বালতিতে সেম কোয়ান্টিটিতে জল নিয়েছি। এবার কি আমি যখন জামা কাপড় আগেই ওয়াশ করতাম, তখন কি আমাকে কি অন্য কোনো ব্র্যান্ড আমাকে বলে দিত যে এতটা পরিমাণে কোয়ান্টিটিতে তুমি ইউজ করো, এই পদ্ধতিতে তুমি ইউজ করো? কখনোই বলতো না। আমাদের যতটা হাতের মুঠোতে উঠতো ততটা দিয়ে দিতাম, দিয়ে নাও এবার শুরু করো পরিষ্কার করা। কিন্তু আমাদের প্রোডাক্টে কি, আমাদের প্রোডাক্টটা বলে দেয় যে তুমি কতটা ইউজ করবে, কতটা কোয়ান্টিটি ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সেটাও কিন্তু আমাদের এখানে শেখানো হয়। কোনটায় এটা হয় আপনারাই বলুন। আমি ধরে নিলাম আমাদের কিন্তু 1 লিটার জলে 1 ml করে এই প্রোডাক্টটা ডাইলেট করতে হয়। আমি ধরে নিলাম এইটুকুনি জলের মধ্যে আমি যতটুকুন মানে 1 ফোঁটাও যদি আমি মেশাই না, সেটাও কিন্তু অনেকটা। আমি যদি 1 ফোঁটাও যদি আমি এই জলের মধ্যে মেশাই, 1 ফোঁটাও যদি আমি এর মধ্যে মেশাই তাহলেও কিন্তু অনেকটা। হ্যাঁ, এবার আরেকটা বাকেটে আমি আমাদের এক্স ব্র্যান্ডের প্রোডাক্ট, যেটা আমরা এত কাল ধরে ইউজ করে এসেছি, সেটা আমি এর মধ্যে একটু দিলাম। এটা যেহেতু আমাদের বলে দিত না কতটা কোয়ান্টিটি, আমরা সেহেতু আমরা জানি না কিন্তু কতটা কোয়ান্টিটি কিন্তু এটা ইউজ করতে হয়। আমরা সেই জন্য আমরা কিন্তু বেশি বেশি করে এটাকে কিন্তু আমরা ইউজ করতাম। এবার কি হলো, এবার আমি এই দুটোকে আমি বন্ধ করে দিলাম। দুটোকে বন্ধ করে দিয়ে আমি এবার এটাকে 20 বার ঝাঁকাবো। কেন 20 বার ঝাঁকাবো? আমরা অনেকেই ওয়াশিং মেশিনে যেহেতু জামা কাপড় কেচে অভ্যস্ত, ওয়াশ করে অভ্যস্ত, সেই মধ্যে কিন্তু 20 বার ওই যে এটা থাকে ওইটা কিন্তু 20 বার রাউন্ড হয়। আমি ধরে নিলাম এটাকে আমি 20 বার চেক করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার দেখুন দুটোর মধ্যে কিন্তু এটাতে পুরো গ্যাজাতে ভর্তি হয়ে গেছে, এটাতে দেখুন কিন্তু কোনো গ্যাজা নেই। কেন গ্যাজা এই ফেনাটা নেই? কারণ এটা হচ্ছে এটার মধ্যে কিন্তু আমাদের লো ফোমিং ফর্মুলা ইউজ করা হয়েছে। এর মধ্যে কিন্তু লো ফোমিং ফর্মুলা ইউজ করা হয়নি, সেই জন্য কিন্তু এতটা গ্যাজের এই ফেনা কিন্তু এর মধ্যে আছে। এর মধ্যে কিন্তু আপনারা ফেনাটা দেখতে না বরাবরই পাবেন। এরপর কি, এর ফলে কি, এর পরেও কিন্তু এর নিচে কিন্তু একটা গুঁড়ো গুঁড়ো দেখতে পারবেন, দেখাতে পারছি কি আমি জানি না, একটা গুঁড়ো গুঁড়ো দেখতে পাবেন আপনি। এই গুঁড়ো গুঁড়োটা কি জিনিস? এটা হচ্ছে বোন ডাস্ট, হাড়ের গুঁড়ো। এটা কিসের জন্য ইউজ করা হয়? এটা হচ্ছে প্রোডাক্টটার ওয়েট বাড়ানোর জন্য ইউজ করা হয়। অ্যান্ড যে জামা কাপড়গুলো আমরা ওয়াশ করছি সেগুলোতে যাতে মানে আমরা যে ওয়াশ করছি সেগুলোতে কিন্তু আমাদের আস্তে আস্তে এটার ফলে কিন্তু আমাদের জামা কাপড়ের যে সুতোগুলো সেগুলো কিন্তু উঠে উঠে আসে, এগুলো কিন্তু ক্ষতি হয় আমাদের জামা কাপড়ে। প্লাস আমরা যে ওয়াশিং মেশিনটা ইউজ করছি তার মধ্যেও কিন্তু যে আমরা দেখি না মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে কিন্তু আমাদের ওয়াশিং মেশিন খারাপ হতেই থাকে। কেন হতে থাকে? এটা তার রিজন। এবার আপনাদেরকে একটা প্রাকৃতিক জিনিস, এটা হচ্ছে হলুদ আমাদের। আমি এবার এই দুটোতেই আমি একটু হলুদ মেশাবো। আমরা কি জানি? আমরা জানি যে হলুদের জলের মধ্যে আমরা যদি হলুদ মেশাই তাহলে হলুদের রং তো হলুদই হবে, জলের রং তো হলুদই হবে। সে আমি হলুদ দিচ্ছি, সে আমাকে হলুদই রিটার্ন দেবে। আমার এটা এক্সপেকটেশন। আমি কি করলাম, আমি তাহলে এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি হলো, আবার আমি দুটোর বন্ধ করে দিলাম। এবার আবার আমি এটাকে 10 বার আমি চেক করবো, বা এইভাবেও দেখাতে পারি। এবার দেখুন আমি এটাকে চেক করে দিলাম। দেখুন হলুদের কালার হলুদই আমাকে রিটার্ন দিল, হলুদই দিলাম, আমাকে কিন্তু হলুদই রিটার্ন দিয়েছে। এখানে কি হলো, এখানে জিনিসটা দেখুন, আমি হলুদ দিয়েছিলাম কিন্তু আমাকে লাল রিটার্ন দিল। আমরা কি জানি, হলুদের সাথে যদি কোনো কেমিক্যাল মেশানো হয়ে থাকে, ক্ষার জাতীয় কেমিক্যাল যদি মেশানো হয়ে থাকে, তার ফলে কিন্তু এটা বিক্রিয়া করে এই জিনিসটা হয়। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা বায়োডিগ্রেডেবল না, এটা কোনটা বায়োডিগ্রেডেবল। আশা করি এটা দিয়ে একটা ধারণা হয়ে গেছে একটা হোম কেয়ারের প্রোডাক্ট দিয়ে।
এবার আরেকটা অসাধারণ আনপ্যারালাল প্রোডাক্ট দিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। আনপ্যারালাল প্রোডাক্ট, ন্যাচারাল সি। এটা কি? এর মধ্যে কিন্তু আমাদের অ্যান্টি অক্সিজেন এর মধ্যে দেওয়া আছে। ন্যাচারাল সি এক কথায় আমি বলতে পারি, এটা হচ্ছে একটা ভিটামিন সির একটা অজস্র একটা যেখান থেকে সোর্স আমরা পাই, সেটা শক্তি সঞ্চয়কার হচ্ছে এটা। কেন? এর মধ্যে অ্যান্টি অক্সিজেন আছে। কি করে সে আমাদের শরীরে যে জার্মস, ভাইরাস যেগুলো আমাদের শরীরে থাকে সেগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু আমাদের শরীরে কিন্তু দমন করে নেয়। এইটা কিন্তু আমাদের শরীরে কিন্তু সেটা থাকতে দেয় না, আমাদের ইমিউনিটি বুস্ট করে। অ্যান্ড এর মধ্যে কি কি দেওয়া আছে? অ্যাসোলা চেরি দেওয়া আছে, যার মধ্যে ওয়ার্ল্ডের সব থেকে বেশি ন্যাচারাল ভিটামিন সি এর সোর্স। সেই ফলটা দিয়ে কিন্তু আমরা এটাকে ডাইরেক্ট করে মানে নির্যাস দেওয়া, প্লাস এর মধ্যে লেবু জাতীয় টাইপ নির্যাসও কিন্তু এর মধ্যে দেওয়া থাকে। অ্যান্ড এটা কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করে। অ্যান্ড আমাদের অন্যান্য, শুধু করোনা কেন, এই তো করোনা দেখে নিচ্ছে, এই প্যান্ডামিক সিচুয়েশন এটা হচ্ছে আমাদের রামবান, যেটা আমরা সারাটা বড় লকডাউন আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে খেয়ে গেছি। সেটা আমি একটা ছোট্ট করে ডেমো দেখিয়ে দিই। আমি ধরে নিলাম এই একটা আলু, বাজারে রান্না করা আলু যেটা হয় আমরা ইউজ করি সাধারণত, সেই আলু, সেটাকে আমি দুটো কাটবো, দুটো করে কেটে নেবো, ভাগ করে নেবো। করে নিলাম, দুটো ভাগ করে নিলাম। এবার কি করব? আমরা কি জানি, আলুকে খোলা আকাশের মধ্যে রেখে দিলে কি হয়? কালো হয়ে যায় আস্তে আস্তে। কেন কালো হয়? ওর আলুর মধ্যে যে সেল শুরু করে, সেই কারণে কিন্তু এটা কালো আস্তে আস্তে হয়ে যায়। আমার কাছে তো অত টাইম নেই এখন, আমার কাছে যেহেতু টাইমটা লিমিটেড, সেহেতু আমি তো অতক্ষণ আর আলু রেখে দেবো না যে কখন কালো হবে, কখন আমি দেখাবো। আমাদের কাছে একটা কেমিক্যাল আছে, সেটা হচ্ছে বেটাডিন। সেটা কি জিনিস? আমরা যখন কেটে যায় আমাদের পায়ে বা যে কোনো জায়গায় আমাদের কেটে যায়, তখন কিন্তু আমরা এটা ইউজ করি। এটা হচ্ছে বিষে বিষাক্ত কাটায় সেই বিষ। এবার সেটা আমি কি করলাম, আমি ধরে নিয়ে এটাকে বিষ হিসেবে ধরবো না, তাহলে তো মরেই যায় মানুষ। আমি এটাকে ধরে নিলাম পলিউশন। আমি এখান থেকে একটুখানি এই পলিউশনটাকে আমি একটু এখানে স্টোর করব। এটা হচ্ছে আমি, ঠিক আছে? আমি আমার মধ্যে প্রতিনিয়ত বাইরের পলিউশন, ধুলো, বালি সব ঢুকছে। এটা হচ্ছে আমার একটা বন্ধু, এর মধ্যেও ধুলো, বালি, পলিউশন সব ঢুকছে। এবার কি হলো, আমরা দুজনে যাচ্ছি রাস্তা, সবসময় পার ডে যাচ্ছি, ঘুরছি। আমাদের কি হলো, আমাদের কিন্তু পুরোটা ড্যামেজ হতে শুরু করলো। আমাদের শরীরে যে সেলসগুলো আছে বা যে কোনো পার্টগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করলো। এবার এই বন্ধুটা হচ্ছে আমি, সেই বন্ধুটা হচ্ছে আমি, সেটা আমি আমার আরেকটা বন্ধুর কাছ থেকে আমি এই ব্যাপারটা নিয়ে শুনলাম, এই প্রোডাক্টটা নিয়ে আমি শুনলাম যেটা এই হতে পারে, এটা এই ব্যাপারে হয় সেই জিনিসটা। এবার আমি এটা যেহেতু যেই প্রকারে আমি জানলাম, সেই সঙ্গে সঙ্গে গেলাম আমার বন্ধুর কাছে, ভাই তুই আমার একটা দে, আগে দে। কি করব? আমি তো আর আলুকে আর ট্যাবলেট খাওয়াতে পারবো না, সেই জন্য আমি একটুখানি গুঁড়ো করে রেখেছি, ডাস্ট করে রেখেছি। হ্যাঁ, এবার কি করলাম, আমি ধরে নিলাম, আমি এটা শুনলাম, বুঝলাম, আমি কিছুটা আমি এটাকে ইনটেক করছি। আমি যেহেতু ইনটেক করব, এবার দেখছি আমরা আলুটা লাল ছিল, আস্তে আস্তে আমরা এটাকে রাব করব, মানে এটা আমি আস্তে আস্তে নিচ্ছি। আমি কিন্তু আবার আগের মতো জায়গায় পৌঁছে গেলাম, পরিষ্কার যেরকমটা আগে ছিলাম সেরকমটা হয়ে গেলাম। এবার আমার যে বন্ধুটা, সে তো নিয়মিত বেরিয়ে যাচ্ছে, মানে সেও আমি দুজনে বেরাচ্ছি, কিন্তু সে কিন্তু নিচ্ছে না, সেই জিনিসটা ইনটেক করছে না। তাই জন্য কিন্তু দেখুন আরও আস্তে আস্তে কালো হতে শুরু করছে। এবার আমি কি করলাম, আমি বললাম ভাই তুই এই জিনিসটা ইউজ কর, দেখ আমি এইটা উপকার পেয়েছি, আমি ওকে শেয়ার করলাম, আমি উপকারটা পেয়েছি, তুইও পা, তুই কেন পাবি না? তুই তো আস্তে আস্তে শরীরে এত রোগ হচ্ছে, এত এইসবগুলো হচ্ছে। আমি কি বললাম, ওকে বললাম তুই একটুখানি খা। আমি এরকম করে ওকে দিয়ে দিলাম, ও একটু আস্তে আস্তে খেয়ে নিচ্ছে। এবার কি হলো, ও কিন্তু সেই আগের জায়গাতে ফিরে গেল। ম্যাজিক না? পুরো ম্যাজিকের মতো, মানে একদম পুরো ম্যাজিকের মতো প্রোডাক্ট, ম্যাজিক্যাল জিনিস আমাদের এটা দেখলেই মানে কি বলবেন। আমি যদি এরপর যদি আমি, ঠিক আছে, এবার আপনি বলবেন যে এটা কি একবার খেলে কি হয়ে যাবে নাকি আবার পার ডে এটা জিনিসটা যদি আমি ইনটেক না করি তাহলে বাইরে পলিউশন হবে? আমি তো পলিউশন তো আর বন্ধ হয়ে যাচ্ছে না, আমি নিজেকে কন্ট্রোল করছি, তাহলে কি আমি তো আবার পার ডে বেরাচ্ছি।
পার ডে কি আমার আবার পলিউশন ঢুকছে, আবার সব কিছু ঢুকছে, আমি সেটাকে আবার রাব করব। সে কি আমাকে কাবু করতে পারছে না, কিন্তু আমি সেই আগের জায়গাতে ফিরে গেলাম। তা ব্যাস এই দুটো প্রোডাক্টই আমাদেরকে দেখানো ছিল। তার মানে একটা ছোট্ট একটা ওভারঅল বুঝতেই পেরে গেছেন যে কি জিনিসটা বা কি হতে পারে। তার সো থ্যাংক ইউ। হ্যাঁ, এটা কিন্তু এবার যেটা আমি S8 যেটা বলেছিলাম, এটা কিন্তু আমাদের 3টে সাইজে পাওয়া যায়। যেটা যার পকেট পারমিট করবে সে কিন্তু সেই সাইজে নেবে। আমাদের 200, 500 অ্যান্ড একটা 1 লিটার সাইজে কিন্তু এটা আমাদের পাওয়া যায়। 885 টাকা দাম, আমি ধরে নিলাম এটা 900 টাকা দাম। এবার যদি আমি আপনাদেরকে হিসাবে বলে দিই, তাহলে আমাদের কিন্তু 1 লিটার জলে কিন্তু 1 ml ইউজ করতে হয়। 900 টাকা যদি হয়, 900 টাকার 1% যদি আমি এটাকে 1 ml যদি আমি ধরি, 1000 লিটার মানে 900 টাকা, 1 ml মানে কত হচ্ছে? 1 ml মানে হচ্ছে 90 পয়সা হচ্ছে। 90 পয়সাকে আমরা আমাদের বাথরুমের বালতিতে কিন্তু 10 লিটারের জল, বালতি থেকে আমরা 10 লিটারের জলে কিন্তু 10 জামা কাপড় জল নিই না, হাফ জামা কাপড় নিই, হাফ আর 5 লিটার জল আমরা কিন্তু নিই। তার মানে 5 লিটার জলের মধ্যে 5 ml ইউজ হবে। 5 ml মানে 1 ইন্টু তোমার যদি এটা করি তাহলে কিন্তু 4.50 রুপিস হচ্ছে। এবার ওইটাকে যদি আমি ইন্টু করি 30 ডেজ এর সাথে, মানে 1 মাসের সাথে, তাহলে কিন্তু এটা আমাদের 135 থেকে 140 টাকা কিন্তু আমাদের এটা পড়ে যাবে। এবার এটা যদি আমরা হাতে ইউজ করি, মানে যদি আমরা জামা কাপড় ওয়াশ করি, এটাই যদি আমরা ওয়াশিং মেশিনে ইউজ করি, তাহলে কিন্তু এটা পুরো হাফ দাম হয়ে যাবে, মানে 70 থেকে 75 টাকা কিন্তু আমরা পার মান্থ কিন্তু আমরা এত একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, ওয়ার্ল্ড ক্লাস জিনিস, পুরো সব মানে জাদু আর কিছুই না, সব কিন্তু আমরা এর মধ্যে থেকে পেয়ে যাচ্ছি। সেম জিনিস এটাও, এটা কিন্তু আমাদের একটা সাইজেই পাওয়া যায়। এটা হচ্ছে, এর মধ্যে কিন্তু 120টা ট্যাবলেট থাকে। এটার দাম হচ্ছে 899 টাকা, 900 টাকা। এটা যদি আমরা একটা করে ট্যাবলেট হিসাব করি, তাহলে কিন্তু আমরা 7-8 টাকার মধ্যে কিন্তু পার ডে একটা ভালো ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টও পেয়ে যাচ্ছি। প্রাকৃতিক সব জিনিসের মধ্যে ভরপুর আছে, সবটা আমরা পেয়ে যাচ্ছি কেবল 8 টাকা। কারণ আমরা ছেলেরা অনেকেই আছে যারা বয়স্ক আছে, তারা নেশা বা সিগারেট ফিগারেট এসব খেয়ে কিন্তু নষ্ট করেই দিই, বা মেয়েরা যা মেকআপের পিছনে এর পিছনে তার পিছনে করে কিন্তু আমরা নষ্ট করে দিই। কিন্তু 7-8 টাকা যদি আমরা নিজের শরীরে পার ডে দিই, তাহলে কিন্তু আমরা এই যে জাদুটা দেখলাম, এই জাদুটা আমাদের শরীরের সাথে হবে। তো ব্যাস এটাই আজকে আমার বলার ছিল। তা থ্যাংক ইউ, ওভার টু হোস্ট।